সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। অন্যান্য সময়ের চেয়ে রাজধানীতে মানুষ জ্বরে ভুগছে বেশি। বিশেষ করে রাজধানীর বিভিন্ন ঘরে ঘরে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্তর সংখ্যা বাড়ছে। হঠাৎ করে এ রোগের প্রকোপ কেন এত বাড়ল? মানুষের মাঝে রোগ নিয়ে এক প্রকার ভীতি সঞ্চার করেছে। চিকুনগুনিয়া নিয়ে আজ আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আরও আছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে। ধন্যবাদ, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। স্যার, আমি প্রথমে আপনার কাছে যাব এবং জানতে চাব যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, আপনার হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, এই আউটডোরে প্রচুর রোগী যাচ্ছে, জ্বরের রোগী, এবং তাদের বেশিরভাগই চিকুনগুনিয়া আক্রান্ত। তো এই সময় এই রোগটার কেন এত প্রকোপ বাড়লো? অবস্থা এমন তৈরি হয়েছে যে মানুষের মনে এক ধরনের ভীতি সঞ্চার করেছে। এটা আসলে একটু ব্যাপক প্রচারটা হয়েছে, কারণ বছর এই সময়টাতে এই ভাইরাস রোগ কিছু হয়, সবসময় হয়, প্রতি বছরই হয়। তো এবার প্রথম থেকে আমরা লক্ষ্য করছিলাম যে চিকুনগুনিয়ার একটা প্রকোপ দেখা যাচ্ছে। তো সে কারণে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে যে এটা একটা ডায়াগনোসিসটা সঠিক হচ্ছে না, যে কোনো জ্বরকেই চিকুনগুনিয়া বলা হচ্ছে। সে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা শুরুতেই একটা জাতীয় সেমিনার করলাম। সেখানে একটা যারা দেশের বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে আলোচনা হলো, এবং সেখানে আমরা ঢাকা দক্ষিণের মেয়রকেও এনেছিলাম যে এটার সাথে চিকুনগুনিয়ার সাথে আমাদের সিটি কর্পোরেশনটা বিশাল ভূমিকা, যেহেতু মশা থেকে হচ্ছে, মূল রেসপন্সিবিলিটি তাদের। কিন্তু আমাদের বিশেষজ্ঞরা প্রথমে বলেছিলেন এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই, এটা অন্যান্য ভাইরাস জ্বরের মতো একটি জ্বর। তো সেখান থেকেই আমরা লক্ষ্য করলাম যে মিডিয়া এটাকে খুব গুরুত্ব সহকারে নিল। প্রতিদিনে আমরা দেখলাম যে প্রথম পাতায় চিকুনগুনিয়া ফিচার, আলোচনা, প্রতিটা টেলিভিশনে স্ক্রলিং গেছে যে চিকুনগুনিয়া বিষয়টা আসছে। তবে স্বাভাবিকভাবেই বাংলাদেশে সবসময় এই সময়টাতে ব্যাপক ভাইরাস জনিত জ্বর হয়। তো এবারও আমরা সেভাবেই দেখি। তো চিকুনগুনিয়া বাংলাদেশে এবার একটু বেশি, এটা স্বীকার করতে হবে যে আমাদের কাছে যেটুক ল্যাবরেটরি থেকে আমাদের যেটুক তথ্য আছে, কারণ আমরা তো একটা কনফার্ম না করে বলতে পারবো না, আমরা তো ডাক্তার। সে কারণে জ্বরের যে রোগীগুলা, এই চিকুনগুনিয়ার কিন্তু কনফার্ম করা ডায়াগনোসিসের সুযোগটা কম বাংলাদেশে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়, IEDCR হয়, আর বাইরে দু একটা প্রতিষ্ঠানে ICDDB বা বাইরে বেসরকারি জায়গা হয়। সেখানে যে একটা অ্যান্টিবডি টেস্ট করলেই সেখানে কনফার্ম করা যাবে চিকুনগুনিয়া না কি। তো সেই হিসেবে আমি যেটা প্রথমেই বলবো যে এটা তো অন্যান্য ভাইরাস জ্বরের মতোই, সব ভাইরাস জ্বরই কিন্তু উপসর্গ একই ধরনের। এখানে একটা নতুন উপসর্গ যুক্ত হয়েছে, সেটা হলো জয়েন্ট পেইন। জয়েন্ট পেইন, অনেকে আমরা দেখতে পাচ্ছি যে দাঁত দিয়ে রক্ত পড়ে, তারপরে সারা শরীরে র্যাশ ওঠে। র্যাশ কিন্তু সব জ্বরেই হয়, সব জ্বরের র্যাশ হয়। কিন্তু আমরা এই জায়গাটায় যেহেতু এবার চিকুনগুনিয়া সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বা আগ্রহ একটু বেশি, যেহেতু নামটা অনেক বেশি চলেছে, সেখানে তারা বলছে র্যাশ এটা একটা উপসর্গ। অবশ্যই র্যাশ একটা উপসর্গ, কিন্তু আমি এটা সবার জানার জন্য বলছি যে র্যাশ সব জ্বরেই হয়, যে কোনো জ্বরের র্যাশ হয়। তো সেই জায়গায় প্রধানত যে এটা আমরা কি দেখি, জ্বর, তারপরে মাথা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্ট পেইন এবং র্যাশ হচ্ছে, এগুলি হচ্ছে চিকুনগুনিয়ার উপসর্গ। কিন্তু সব কিছুই কিন্তু এগুলি হয়, অন্যান্য ভাইরাস। আপনার কাছে আসি, একটু ম্যাডামের কাছে যাই। আপনারা তো রোগতত্ত্ব, রোগ নির্ণয় এগুলো নিয়ে কাজ করেন। আমরা দেখেছি যে অতীত ডেঙ্গু, নিপা ভাইরাস, অন্যান্য নিয়ে কাজ করেছেন। এই চিকুনগুনিয়া নিয়ে আপনাদের কোনো কাজ আছে কিনা? কাজ মানে গবেষণার কথা আমি বলছি। চিকুনগুনিয়া নিয়ে আসলে প্রথম চিকুনগুনিয়া 2008-এ আসলে বাংলাদেশে ডিটেক্টেড হয়েছিল, রাজশাহীতে এবং চাঁপাইনবাবগঞ্জে। ওটা IDCR থেকেই আমরা ডিটেক্ট করেছিলাম আউটব্রেক রেসপন্স হিসেবে। তখন এটা ছোট আকারে ছিল, 32 কেসের মতন হয়েছিল আর কি। তো এরপর থেকে 2009-এও আরেকটা আউটব্রেক হয়েছিল। তো প্রতি বছরে অল্প অল্প কেস কিন্তু চিকুনগুনিয়া পাওয়া যেত। তো তখন থেকে আসলে আমাদের গবেষণা কার্যক্রম বা রেগুলার সেই সময় কিন্তু আমরা এত ব্যাপক এই নামটা এত ব্যাপক ছিল না।
এত ব্যাপক হয়নি, কিন্তু আইডিসিআর থেকে কিন্তু সবসময়ই আমরা এই অ্যাওয়ারনেস হিসেবে সচেতনতা তৈরি করার জন্য আমরা সবসময় বলেছি। ইভেন গত বছরও আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি, ইভেন আমরা গণমাধ্যম কর্মীদেরকে ডেকেছিলাম, তাদেরকে আমরা জানিয়েছি, মন্ত্রী মহোদয়ের সাথেও আমরা কথা বলেছি। এটা বলার আরও একটা কারণ আছে, কারণ চিকুনগুনিয়া, ডেঙ্গি এবং জিকা এই তিনটা ইনফেকশনই একই মশা দিয়ে ছড়ায়। তো এই জন্য এডিস মশা দিয়ে, এই জন্য আমরা যখন কোনো কার্যক্রম করছি, এবং যেহেতু গত বছর জিকা নিয়েও আমাদের অনেক অ্যাক্টিভিটি হয়েছে, আমরা সবসময় এই তিনটা রোগকে একসঙ্গে করেই সবসময় কথা বলেছি। তো সেই দিক থেকে আলোচনায় এই বছর আসার কারণ হচ্ছে যেটা, যে এই বছর কেসের সংখ্যা অন্য বছরের তুলনায় বেশি হয়েছে, এই কথাতে কোনো মানে বলতে কোনো বাধা নেই। এবং আরেকটু জিনিস যদি আমরা আপনার কাছে জানি, যে এই যে এত প্রকোপ বাড়লো, এই প্রকোপের দায়টা কার? প্রথমত হচ্ছে যে বৈশ্বিক যে আবহাওয়াগত পরিবর্তন হয়েছে, যেটাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলি, যেটা তাড়াতাড়ি সবাই বোঝে ইংরেজিতে বললে, ক্লাইমেট চেঞ্জ এটার জন্য কিন্তু মেইনলি রেসপন্সিবল। যদি চিন্তা করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা 6টা ঋতু কিন্তু পরিষ্কার বুঝতে পারতাম, এখন এই 6টা ঋতু আর বোঝা যায় না। এবং আগে যখন বৃষ্টি হওয়ার কথা ছিল, এখন আর সেই সময় না, অন্য সময় বৃষ্টি হয়। এই বছর বৃষ্টিটা আগে হয়েছে, এবং যেই তাপমাত্রা বেড়েছে, এগুলোর কারণেও এই এডিস মশা বংশবৃদ্ধি করার জন্য উপযোগী আবহাওয়া তৈরি হয়েছে, যে কারণে মশাটা বংশবৃদ্ধি করছে। মশার উপরে দোষ আমরা চাপাচ্ছি স্যার, ম্যাক্সিমাম টাইম সবাই আমরা বলছি যে মশা বাড়ছে, এটা আলাদা একটা অর্গানাইজেশনের দায়িত্ব। কিন্তু মেডিকেলে যারা আপনারা যারা কাজ করছেন, তাদের কি কোনো ভূমিকা থাকতো, মানে ছিল এটার রোগ? না, এই জায়গাটা ডক্টর ফ্লোরা যেটা বলেছে ক্লাইমেট চেঞ্জ, তার সাথে আমি আরেকটি যোগ করতে চাই যে পরিবেশ। মশা তো পরিবেশের উপর নির্ভর করে তার ব্রিডিংটা হয়, তার প্রজননটা হয়। সেই কারণে আমাদের ডাক্তারদের যেটা দায়িত্ব, আমরা তো আসলে প্রধানত চিকিৎসার দায়িত্বটা পালন করব। আমাদের বিভিন্ন আমাদের সংস্থা আছে। আমি বলতে চাচ্ছি যে রোগটা ছড়িয়ে পড়ার জন্য এডিস মশার মাধ্যমে রোগটা ছড়ায়, ঠিক আছে, কিন্তু এইটাকে বন্ধ করার বা এটাকে যাতে তো ব্যাপকভাবে ছড়িয়ে না পড়তে পারে, এটা কোনো মেডিকেল টার্মে বা মেডিকেলি কোনো পদক্ষেপ নেওয়া যেত? ধরেন যে আমাদের বিভিন্ন রোগের জন্য প্রতিকারের জন্য ইনজেকশন বা টিকা আছে, প্রতিষেধক টিকা, কিন্তু এখন পর্যন্ত চিকুনগুনিয়ার কোনো প্রতিষেধক হয়নি। আচ্ছা, এটা একটা তথ্য আমরা জানলাম। সেই কারণে এখন প্রধানত আমরা যে মানে প্রিভেনশনের জন্য মশক নিধনকেই আমরা ধরে নিচ্ছি। কারণ এটা ভাইরাস, তো ভাইরাসের তো আপনার চোখে দেখাও যায় না, এটার গতিবিধি বোঝা যায় না। যেটা ডক্টর ফ্লোরা কিছুটা বলেছেন যে এটা এনভায়রনমেন্টের নির্ভর, টেম্পারেচার, তারপরে ওই জায়গার এক একটা, যেমন অনেকেই বলছেন যে ঢাকা শহরে হচ্ছে, ঢাকার বাইরেতে হচ্ছে না। ঢাকার এনভায়রনমেন্ট, তার যে বাতাসে যে তার এলিমেন্টগুলো আছে, সেগুলো কন্টেন্ট সব মিলিয়ে একটা বিষয় কাজ করে যে ভাইরাসের সার্ভাইভাল কিন্তু খুব বেশি সময় থাকে না। তো আজকে যে স্বেচ্ছেদ অবস্থাতে এই সমস্ত ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো বেশি, শহরের মধ্যে ফুলের টব, এসি পানি, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো, তো ওই জায়গাটায় আমাদের সাধারণ মানুষের একটা ভূমিকা আছে। সেটা হলো যে জমে থাকা পানি, যে সমস্ত জায়গা আছে, যে বললেন আপনি ফুলের টব বলেন বা বিভিন্ন ভাঙা চূড়া অনেক কিছু থাকে বাড়ির ভেতরে বা আশেপাশে, ওই জায়গাগুলো কিন্তু, এটা কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব। আরেকটি বিষয় হলো যে বেশিরভাগ বলা হচ্ছে যে আপনার ফগিং করে বা মশক নিধন যে স্প্রে করে, সেটা কিন্তু সাধারণত ঘরের বাইরে করে, ঘরের ভেতরে খুব একটা যায় না। সেখানে ঘরের ভেতরে আমরা যারা বাস করি, তাদের দায়িত্ব রয়েছে ঘরটাকে এভাবে যাতে মশার প্রজনন করার সুযোগটা না পায়। ব্রিডিং সেন্টারগুলো যেগুলো আমরা বুঝি, বিশেষ করে জমে থাকা পানির ভেতরে, সেগুলো যেন আমরা নিজেরাই পরিষ্কার করি। এটা একটা ভালো তথ্য আসছে যে ঘরের বাইরে কিন্তু আমরা বেশি দিই, ঘরের ভিতরে যে দায়িত্ব ছেড়ে যায় না। আর ফ্লোরা ম্যাডাম, আপনার কাছে যদি আমি আরেকটু মানে জানতে চাই, বা এক ধরনের যদি একটু আপনাকে দায়ী করে বা আপনার সংস্থাকে দায়ী করতে চাই, যে আপনারা 2007-এ যখন এটা দেখলেন, এটা আমাদের কাছে নতুন তথ্য, 2008-এ এটা আমরা জানতাম না। 2008-এ যখন আপনারা এটা দেখলেন যে এরকম রাজশাহীতে এ ধরনের 32 জনের কথা বলছেন আপনারা, যে 32 জন রোগী শনাক্ত, সেই সময় কি আপনারা চিন্তা করেছেন বা আপনাদের ধারণা ছিল যে এভাবে ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়তে পারে? যে কোনো সময় ব্যাপক হতে পারে। অন্য রোগের থেকে এটার পার্থক্য হচ্ছে, চিকুনগুনিয়া যখন হয় একসঙ্গে অনেক কেস হয়, আচ্ছা, এটা আমরা জানতাম এবং আমরা এই ব্যাপারে কিন্তু সচেতনতা তৈরি করেছি। সে সময় কি আমার খুব একটা মনে পড়ছে না, আমি বলেছি গত বছরও, মানে সেরকম হয়তো এত ব্যাপক হয় নাই। আমি আইডিসিআর জয়েন করেছি হলো 10 মাস।
আমার আসার সময়ের পরেই আমরা গণমাধ্যমকে ডেকে গণমাধ্যমের সমস্ত কর্মীদের মাঝখানে আমরা এই গণসচেতনতার জন্য চিকুনগুনিয়া, ডেঙ্গি এবং জিকা একসঙ্গে কথা বলেছি এবং ওখানে কথাগুলো পরিষ্কারভাবে বলা হয়েছে। গণসচেতনতা কিন্তু আমরা এই বছরের গোড়া থেকেই শুরু করেছি। এই বছরের শেষ জানুয়ারির দিকে আমরা একটা আউটব্রেক পেয়েছিলাম কাঁঠালবাগানে, তখন থেকে কিন্তু এই কার্যক্রমগুলো চলছে নিয়মিত। এই কথা আপনিও হয়তো স্বীকার করবেন, যতক্ষণ নিজের না হয় কেউ সচেতন হয় না। যেই কারণে এখন হয়েছে, এখন যেহেতু সবার মাঝখানে হয়েছে রোগটা, অনেক পরিবারই এটাতে আক্রান্ত হয়েছে, এখন মানুষ যেভাবে এগিয়ে আসছে বা গণমাধ্যমও যেভাবে মনে করছে রোগটা ইম্পর্টেন্ট। গত বছর যখন আমরা বলেছি কেন জানি ডেঙ্গি এবং জিকার দিকে চলে যেত, চিকুনগুনিয়ার নামটা যেহেতু মানুষের কাছে পরিচিত ছিল না, দৃষ্টিটা ওদিকে যেত। এবছর কেস হওয়াতে হয়তো কেস দৃষ্টিটা এদিকে আসছে। কিন্তু মানে আপনি শুধু আইডিসিআর কে দায়ী করার বিষয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু সবসময় এটা নিয়ে একদম সঠিক পদক্ষেপ নিয়ে গণসচেতনতার কাজটা করা হচ্ছে। একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করব, স্যার যেটা বলেছেন তার সাথে, এডিস মশা কিন্তু দুরকম, একটা অ্যাজিপ্টি আর একটা অ্যালবোপিক্টাস। অ্যাজিপ্টিটা শহর এলাকায় বেশি থাকে, অ্যালবোপিক্টাসটা রুরাল অথবা শহরতলিতে বেশি থাকে। এই বছর অ্যাজিপ্টির মধ্যে ইনফেকশনটা, ভাইরাসটা যেহেতু আছে সেই জন্য এখানে ইনফেক্টেড হচ্ছে, কিন্তু এমন কোনো ভাবার কারণ নাই যে রুরাল এরিয়ায় যেতে পারে না। সুতরাং প্রতিরোধ ব্যবস্থাগুলো কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যাতে হয় সেই পদক্ষেপও কিন্তু গভর্নমেন্ট নিয়েছে। আমরা সমস্ত সিভিল সার্জন, ডিভিশনাল ডিরেক্টর, ইউএইচএফপিও তাদের প্রত্যেককে ট্রিটমেন্ট গাইডলাইন, প্রিভেনশন গাইডলাইন, ইভেন কিভাবে জনসচেতনতা তৈরি করতে হবে সেই তথ্য যেমন দিয়েছি, এবং প্রত্যেকটা জেলা শহর লেভেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু সচেতনতার জন্য র্যালি করা হয়েছে, বিভিন্ন সেমিনার সভা করা হয়েছে। এগুলো অনেক আগেই হয়েছে, এটা মে মাস থেকে শুরু হয়েছে, কেস কিন্তু বেশি আসছে মে মাস থেকে। আচ্ছা, কিন্তু আমরা দেখতে আগের যে পাচ্ছি কাজগুলো হয়েছে যেমন গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন আমাদের আগেই তৈরি হওয়া ছিল। আমরা ডেফিনেটলি যখন রোগ বেড়েছে আমরা এটাকে আরো বেশি জোরদার করেছি। কার্যক্রম কিন্তু সবসময় চলছিল, এখন জোরদার করা হচ্ছে, এই কথা আমি অবশ্যই বলবো। স্যার, আরেকটু আপনার কাছে যাই, যেটা ম্যাডাম বললেন যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে শহরে এই রোগের প্রকোপ বেশি। এখন সবার ভিতরে একটা আতঙ্ক আছে যে ঈদে অনেকে বাড়ি যাবে, যারা এই রোগে আক্রান্ত হয়ে বাড়ি যাবে, এটা আবার গ্রামে না ছড়িয়ে পড়ে অন্যান্য। এই জায়গাটা আমরা একটা কারণটা বুঝতে পারছি বা জানতে পারছি যে এটা এডিস মশার মাধ্যমে যেতে হবে। এটা তো অন্যান্য ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটা কিন্তু ইনহেলেশনে ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু এটা মস্কিটো বাইট ডিপেন্ডেন্ট, যেহেতু এটা নির্ভর করে যে ওই জায়গাটায় এই মশাটা আছে কিনা। তবে এই জায়গাটা আমার মনে হয় না যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, কারণ শুধু মশা না, পাশাপাশি এনভায়রনমেন্টটাও, ভাইরাসটারও তো সার্ভাইভালের বিষয় রয়ে গেছে। কারণ ঢাকা শহরের এবং মফস্বল শহরের মধ্যে ডিফারেন্স ঠিকই, বিশেষ গ্রাম অঞ্চলের ডিফারেন্স ঠিকই, সেখানে মুক্ত হাওয়া থাকছে, এখানে কিন্তু আমাদের বদ্ধ হাওয়া থাকছে। এই এনভায়রনমেন্ট কিন্তু নানানভাবে ইনফ্লুয়েন্স করে ইনফেকশনগুলি, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন যেটি হয়। সেই কারণে ঢাকা থেকে তো যাচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ, প্রতিদিন আসছে যাচ্ছে, আবার কেউ কেউ এসে কয়েকদিন থেকেও যাচ্ছে, কেউ রোগাক্রান্তও হচ্ছে, কিন্তু সেরকম ব্যাপক আকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো স্বাভাবিক মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, সামনে ঈদ, আরো বেশি অনেক মানুষ গ্রামে যাবে, সেখানে ছড়িয়ে পড়বে কিনা। আমি মনে করি না এটা কোনো আতঙ্কের কিছু আছে, এবং সেখানে কারণ এটা হচ্ছে যে সেলফ লিমিটেড, তো ওখানে যদি একটি মস্কিটো বাইট করে, তারপরে ওই মস্কিটো, ইনফেক্টেড মস্কিটো যেন আরেকজনকে কামড় দেবে, তখনই রোগটা ছড়াবে। সেই সুযোগটা গ্রাম অঞ্চলে কিন্তু অনেক কম। সেখানে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই আশঙ্কাটা হবে না, হলে ইতিমধ্যে হয়ে যেত। কারণ বাংলাদেশের যে এখন মুভমেন্ট, তার মধ্যে দুটো বিষয়, যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন, এবং গণসচেতনতা তৈরি করা যেমন আমাদের দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, এবং আমরা আসলে আপনাদের কাছে আমরা সত্যি সত্যি গণমাধ্যমের কাছে আসলেই কৃতজ্ঞ। এবং এই 2 মাস ধরে আমরা যে অ্যাক্টিভিটি করছি, গণমাধ্যমকে আমরা সবসময় পাশে পেয়েছি, এবং যেভাবে আপনারা সঠিকভাবে এবং পজিটিভ অ্যাটিটিউডের সংবাদগুলো সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, সচেতনতার তথ্যগুলো, সেগুলো খুবই আসলে উপকারী। সেই জন্য আমি এটা একটু প্রতিরোধ হিসেবে বলতে চাই। স্যার বলেছেন যে আশঙ্কা নেই, এ কথা সত্যি, কিন্তু প্রতিরোধ ব্যবস্থা তারপরে থাকতে হবে, প্রতিরোধ থাকতে হবে। আতঙ্কিত হয়ে লাভ নাই, কারণ চিকুনগুনিয়া আতঙ্কিত হওয়ার মতন রোগ নয়, কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা যাতে আমাদের কাছে থাকে সেই বিষয়ে আমি আপনার মাধ্যমে একটু তথ্য দিতে চাই জনসাধারণের সচেতনতার জন্য। দুটো বিষয় খেয়াল রাখতে হবে। যারা আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি, যেহেতু আমরা 7 থেকে 10 দিন থাকবো না, লম্বা সময় থাকবো না, ঢাকায় বাসায় যাতে আমি কোনোভাবে কোনো জায়গায় পাত্র ফেলে না যাই যেখানে পানি জন্মাতে পারে। আচ্ছা,
যদি কোনো একটা কৌটো থাকে আমি সেটা উল্টো করে রাখলে কিন্তু আর পানি জমাবে না। খোলা জায়গায় যেন পানি জমাতে পারে, অল্প পানি জমতে পারে 7-10 দিনের মধ্যে, যাতে ওখানে মশা বংশ বিস্তার করতে পারে, এটা যাতে আমরা না করি সেদিকে আমাদের সচেতনভাবে কর্মসূচি নিতে হবে। ঢাকার বাড়ি ছেড়ে যাব তখন তো ঢাকার বাড়ি নিয়ে বেশি চিন্তা আমাদের নাই, চিন্তা করতে হবে, কারণ এই ঢাকাতে আমরা আবার ফিরে আসব এবং এর মধ্যে মশা বংশবৃদ্ধি করতে 5 দিনের মধ্যেই যথেষ্ট। আমরা এই জন্য 3 দিন পর পর পানি ফেলতে বলি। 5 দিন হলে সে মশা তৈরি হয়ে পিউপা হবে, যেখান থেকে আমরা আস্তে আস্তে এটা ছড়াতে পারবে। দ্বিতীয় তথ্য যেটা বলতে চাই, এমন অনেকে থাকতে পারেন যাদের চিকুনগুনিয়ার ইনফেকশন ঢুকেছে কিন্তু এখনো সাইন সিমটম হয় নাই, অথবা জ্বর নিয়েই উনি গ্রামে যাচ্ছেন যেহেতু ঈদে যাবেন। চিকুনগুনিয়া নিয়ে যদি কেউ যান, তারা যেন তাদেরকে মশা না কামড়ায় এই প্রোটেকশনটা নেন, তাইলে আর কারো কাছে ছড়াবে না যদি সম্ভাবনা থাকেও। যেহেতু মশা যেহেতু এখানে আছে, এডিস অ্যালবোপিক্টাস থাকলেও আছে, এবছর এডিস অ্যালবোপিক্টাস কিভাবে বিহেভ করবে আমরা এখনো জানি না। এরা কিন্তু টেম্পারেচার অনুযায়ী, মানে যার যিনি আশঙ্কা করছেন যে আমার চিকুনগুনিয়া হয়েছে, আমাকে যেন আমাকে মশা না কামড়ায়, আমি যাতে মশারির নিচে থাকি। মশা কিন্তু একটা ইনফেক্টেড মানুষ থেকে জীবাণু নিয়ে সেটা বহন করে একজন সুস্থ মানুষকে কামড়াবে, সেভাবে যাবে। সেজন্য আমি যাতে আমি প্রোটেকশন করি, আমাকে যাতে মশা না কামড়ায়, এই একটা ছোট্ট ব্যবস্থা কিন্তু অনেক লোককে সেভ করবে যদি গ্রামের বিষয়ে আমরা চিন্তা করি। আমার মূল তথ্য যেটা আমি বলতে চাচ্ছি সচেতনতার বিষয়ে, যে আতঙ্কিত হবেন না, প্রস্তুত হন, প্রতিরোধ করুন যাতে এটা না ছড়ায়। এবং আপনি আমাদেরকে বলেছেন যে চিকিৎসক হিসেবে প্রতিরোধের কোনো উপায় আছে কিনা। এটা চিকিৎসকের চেয়ে জনসচেতনতা এবং গণসচেতনতা, আমি দুটো বিষয়ই বলবো, জোর দেব। আপনি গণসচেতনা এবং জনসচেতনতা যেটাই বলছেন স্যার, আরেকটা জিনিস, যেহেতু মশা এখানে প্রধান বাহক এবং তিনি হলো ভিলেন আমি মনে করি এই রোগের, এখন বলা হচ্ছে। তো এই মশক নিধন কর্মসূচি কিন্তু রাজধানী সহ সারা দেশেই খুব কম, কিন্তু আপনি তো একটি প্রোগ্রাম করেছেন যেখানে নিয়ে এসেছেন মেয়র সাহেবকে, বলেছেন ওখানে থেকে একটা ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছিল, মেয়র উদ্বোধন করেছিলেন। কিন্তু এটা কি অন্য কোনো প্রযুক্তি আছে কিনা যে মাধ্যমে এই মশাকে আমরা আরো কার্যকরভাবে মারতে পারি? এই বর্তমান আমরা যা দেখি, এই যে স্প্রে করা, তারপরে কি বলে এটাকে, এই যে বিভিন্ন কর্মসূচি আছে, এর বাইরে কোনো উন্নত কোনো প্রযুক্তি আছে কিনা যেটা দিয়ে মশা এক্স্যাক্টলি আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু আমরা প্রধানত দুটি বিষয়তে দেখি, একটি হলো মশক নিধনের জন্য ঔষধ ব্যবহার করে, যেটা স্প্রে বা ফগিং করে। অন্য আরেকটা বিষয় যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, যে মশার কয়েল বা আজকাল নতুন একটা পদ্ধতি আছে, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা বা ঘরে আমরা সাধারণত ইউজ করি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। কিন্তু মূল বিষয়টা কিন্তু হলো পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট, পরিবেশটাকে কিন্তু যেখানে মশার প্রজননের সুযোগটা যেন, ব্রিডিং সেন্টার যেন না হয়, সেই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা রয়েছে। এবং খুব ইন্টারেস্টিং, এবার আমরা দেখলাম স্লাম এরিয়াতে কিন্তু খুব একটা এফেক্ট হচ্ছে না, যেখানে আমরা মনে করি যে পরিষ্কার, ওখানে তো অনেক নোংরা থাকে। নোংরা পরিবেশটা যদি আমরা সার্বিকভাবেই আমরা যদি পরিষ্কার রাখতে পারি, তাহলে কিন্তু একটা প্রতিষেধ হিসাবে আমার মনে হয় যে এটা কাজ করতে পারে। তবে আরেকটি বিষয় একটা গুরুত্বপূর্ণ বলা দরকার, সেটি হলো যে এই জ্বর তো ভাইরাস জ্বরের ক্যারেক্টার মোটামুটি একই বিষয়। এর মধ্যে এবার আমরা লক্ষ্য করেছি, এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এবার যে চিকুনগুনিয়া যত না চিকিৎসকরা রোগ নির্ণয় করেছে, তার চাইতে সাধারণ মানুষ বেশি রোগ নির্ণয় করেছে। সাধারণ বলছে যে কিছু হলেই বলছে আমার চিকুনগুনিয়া হয়েছে। তো এর মধ্যে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যারা বলছি যে জ্বর হলে আমাদের বাচ্চার হলো বা জারি হলো, এই যে বলছি সেলফ নির্ণয় করছি, এটা কি ঠিক হচ্ছে না? মোটেই ঠিক হচ্ছে না, সেটা আমি বলতে চাচ্ছিলাম। এর মধ্যে অনেক রোগী দেখা গেছে যে তার ধরেই নিয়েছে যে চিকুনগুনিয়া হয়েছে, কারণ হয়তো কিছুটা, যে একটা কথা আছে না, লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, তো হয়তো বাবা মা কিছু শিখেছে, ধরেই নিচ্ছে, তার জয়েন্ট পয়েন্ট সাথে আছে, ধরে নিল যে সে চিকুনগুনিয়া হচ্ছে। কিন্তু আমরা অসংখ্য রোগী দেখেছি, শুনেছি, রিপোর্টিং আছে আমাদের কাছে, তার টাইফয়েড হয়েছে। সে কারণে নিজে রোগের চিকিৎসা নির্ণয় করাটা মোটেই সঠিক নয়। সেটি আমরা তো ভাইরাসের একটা স্বাভাবিক অ্যাডজাস্টমেন্ট বাংলাদেশে আছে, আমরা ছোটবেলা থেকে দেখছি যে 7
দিনের মধ্যে ঠিক হয়ে যায়, ওষুধ খেলেও ঠিক হয়, না খেলেও ঠিক হয়। কিন্তু কথা হলো যখন অবস্থাটা তার উপসর্গগুলো একটু সিভিয়ার হবে, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। কারণ ধরেই নিল চিকুনগুনিয়া, দেখা গেলো তার টাইফয়েড হয়েছে, অন্য কিছু হয়েছে, সেই জায়গায় সতর্ক থাকার দরকার রয়েছে। জি, আর একটু যাই আপনার কাছে আমি জানতে চাবো যে এই ডেঙ্গু নিয়ে, ডেঙ্গু তো মানে এডিস মশা ডেঙ্গুরও বাহক, কিন্তু ডেঙ্গুটা এত ব্যাপক মানে প্রকোপ আমরা দেখলাম না, এটা লিমিটেড পর্যায়ে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা গেল, কিন্তু চিকুনগুনিয়া হলো না কেন, এত বাড়লো কেন? চিকুনগুনিয়া বাড়ার পিছনে আমি বলেছি যে এবছরের টেম্পারেচার, এবছরের অনেক আগে বৃষ্টি হয়, এগুলো সবকিছু ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এটা অবশ্য একটা আমাদেরও মানে গবেষণার প্রশ্ন যদি বলেন, যেটা এটাও আমাদেরও একটা গবেষণার প্রশ্ন। গত বছর আসলে বেশ ডেঙ্গু কেস কিন্তু ভালো, অনেক কয়টাই ডেঙ্গু কেস হয়েছিল। সম্ভবত আমরা মনে করছি যে এটা হতে পারে ডেঙ্গু যেই স্ট্রেন দিয়ে হয়েছে ওটাতে ইমিউনিটি ডেভেলপ করেছে, সেই জন্য হয়তো তাদের ডেঙ্গি হচ্ছে না এবছর, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত যেটা বলেছে, চিকুনগুনিয়া যখন হয় তখন একসঙ্গে অনেক হয়। এটা চিকুনগুনিয়ার ভাইরাসেরও নেচার এরকম, এবং মসকুইটোতে ওটা যেভাবে ব্রিডিং হয় তাতে একটা মসকুইটো যত লোককে ইনফেক্ট করতে পারে তাতে ছড়ায় বেশি, এবং একটা মশা যতদিন বেঁচে থাকে ততদিনই কিন্তু সে ইনফেক্টেড থাকে। এবং একটা মশা ধরেন যদি 7 দিন সে বাঁচে, 7 দিন সে যতজনকে কামড়াবে ততজনকে এটা ছড়াতে পারে চিকুনগুনিয়া, সেই কারণে চিকুনগুনিয়াটা অনেক বেশি হয়। আরেকটা জিনিস, আপনি ওই মশা নিয়ন্ত্রণের বিষয়ে যখন জিজ্ঞেস করছিলেন, বাইরে মশা কিন্তু অনেক রকম, যে মশাগুলো আমরা বাইরে বেশি দেখি সেটা কিউলেক্স মশা। কিউলেক্স মশা থেকে ডেঙ্গি চিকুনগুনিয়া এটা কোনোটা হয় না। এবং সিটি কর্পোরেশন যে মশাগুলো বেশি মারে সেটা কিউলেক্স। আর এডিস মশা কিন্তু আসলে ইনডোর মশা বেশি, মানে ডোমেস্টিক মশা। আমরা আজকাল মজা করে বলি যে এটা হচ্ছে গৃহপালিত মশা আমাদের। আপনি টিভি দেখার সময় আপনার পাশে যে মশাটা থাকবে সেটা ডেঙ্গি হওয়ার মানে এডিস মশা হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য এখানে সিটি কর্পোরেশনের ভূমিকা অবশ্যই আছে, আমি বলছি না তাদের নেই, ভূমিকা আছে, কিন্তু আমাদের ভূমিকাটা ঘরের ভিতরে কিন্তু স্যার একটু আগে একবার বলেছিলেন শুরুর দিকে, আমার ঘরের ভিতরে তো আমি সিটি কর্পোরেশনে কাউকে ঢুকতে দিব না, সাধারণত যায়ও না। সুতরাং আমার জীবন আচরণ বদলাতে হবে। তার মানে এই না যে আমি পানি রাখবো না, একজনের যখন পানির সংকট আছে তার তো বালতিতে পানি ধরতে হবে, কিন্তু ওই পানিটা যাতে আমি 3 দিন পর পর পাল্টে ফেলি, ডিম পেরে ওখান থেকে পুরা বংশ বিস্তার যাতে না করতে পারে, ওই দিকে আমার দৃষ্টি দিতে হবে, সেদিকে সেই সচেতনতা আমরা দেখবো। কিন্তু স্যার আমরা একদম শেষ সময় আছি, 1 মিনিট আমাদের সময় আছে। আমি যেটা আপনার কাছে জানতে চাবো যে প্রতিকার এবং সচেতনতা, এটা কিন্তু কথা হয়েছে, কিন্তু রোগে আক্রান্ত হলে যে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করে, এই ভীতি দূর করার জন্য আপনি কিছু বলবেন? না, এখানে আমি একটু যোগ করি, ভীতি কাটবে মনে কিছুটা। এবার মুখে মুখে বেশি কিন্তু চিকুনগুনিয়া রোগ নির্ণয় হয়েছে, কিন্তু ঘরে ঘরে হয়েছে, কিন্তু আমাদের পরীক্ষা করে আমরা যেটা দেখেছি, যতটা রোগীকে বলা হয়েছে তার চিকুনগুনিয়া, তার আমাদের পরীক্ষা দেখা গেছে তার 1/3 চিকুনগুনিয়া হয়েছে, তাহলে বাকিগুলো কিন্তু চিকুনগুনিয়া নয়। সে কারণে এটি একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের যে উপসর্গ দেখে আমরা চিকিৎসা কিন্তু খুবই সাধারণ, এবং তারা যদি চিকিৎসাটা স্বাভাবিক নেয় ফুল রিকভারি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে। জয়েন্ট পেনটা মাঝে মাঝে একটু বেশি দীর্ঘায়িত হয়, এছাড়া আমাদের আতঙ্কের কোনোই কারণ নাই। অন্যান্য ভাইরাস যেরকম ভাবে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এই ভাইরাস রোগেও আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। জি, ডক্টর সরলা এবং ডক্টর কামরুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা কষ্ট স্বীকার করে এনটিভির ইস্যুতে এসেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।